সকালের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আজ পদ্মা সেতুতে 38তম স্প্যান বসানোর কাজ শুরু। সংযুক্ত হবে মাওয়া প্রান্তের সঙ্গে। ডিসেম্বরের মধ্যে বসবে সবশেষ 3টি। হালকা প্রকৌশল শিল্পে ধোলাইখালে শ্রমিকদের বিপ্লব। যন্ত্রাংশ তৈরিতে শুধু অভিজ্ঞতার বলেই ইউরোপকে টেক্কা দিতে প্রস্তুত। ব্যাংক ঋণ না মেলায় ঝুঁকিতে উদ্যোক্তারা। করোনাকালে শিক্ষা ঘাটতি প্রসারণ নিয়ে সংশয়। আগামীতে ছুটি কমানো, ক্লাসের সময় বাড়ানো সহ নানা পরিকল্পনা মন্ত্রণালয়ের। এবং মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটদের নেতা হিসেবে আবারও নির্বাচিত ন্যান্সি পেলোসি। বিচক্ষণতার উপর আস্থা রাখছেন জো বাইডেনও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অ্যান্টিবায়োটিকের ব্যাপক ব্যবহার রোধ করতে না পারলে সামনের দিনগুলোতে কোভিডের মতো জরুরি পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। বাংলাদেশ সময় শুক্রবার রাতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্রেড অ্যান্ড হেলথ গ্লোবাল লিডারশিপ গ্রুপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় অ্যান্টিবায়োটিকের ব্যাপক ব্যবহারের বিরুদ্ধে বিশ্বব্যাপী সমন্বিত পদক্ষেপের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। We are running out of available antibiotics and soon could face another global emergency far severe than the current COVID-19. Prevention is better than cure. So, I would call upon the global leaders to make this timely initiative successful by providing advocacy, technical and financial support for effective implementation of the recommendations of the Interagency Coordination Group on Antimicrobial Resistance to address the global antimicrobial resistant crisis. মাওয়াপাড়ের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে পদ্মা সেতু। আজ 1 ও 2 নম্বর পিলারে বসানো শুরু হবে সেতুর 38 নম্বর স্প্যান। এক সপ্তাহের ব্যবধানে বসতে যাওয়া স্প্যানের মাধ্যমে দৃশ্যমান হবে প্রায় 6.25 কিলোমিটার সেতু। সবশেষ 3টি স্প্যান বসবে ডিসেম্বরের মধ্যেই। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। 41 স্প্যানের মধ্যে পদ্মা এখন দৃশ্যমান 37টি স্প্যান। এর মধ্যে জাজিরা প্রান্তে 29টি আর মাওয়া প্রান্তে 8টি। নতুন স্প্যানটি বসতে যাচ্ছে সেতুর একেবারে শুরুতে, অর্থাৎ 1 ও 2 নম্বর পিলারের উপর। সবচেয়ে শুরুর স্প্যান হলেও এত দেরিতে বসার কারণ, ইংরেজি এস বর্ণমালা আকৃতির পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের ডিজাইন আলাদা। এই স্থানের স্প্যানটির যন্ত্রাংশ চীন থেকে এসেছে অনেক পরে। এছাড়া অন্যান্য পিলারের চেয়ে 1 নম্বর পিলারের গঠন সম্পূর্ণ ভিন্ন। সাধারণত অন্য পিলারগুলোতে 6টি থেকে 7টি পাইল ব্যবহার করা হলেও শক্তিশালী এই পিলারটিতে ব্যবহার করা হয়েছে 16টি পাইল। এই পিলার দিয়ে সেতুতে গাড়ি ও ট্রেন প্রবেশ করবে। তবে অন্য স্প্যানগুলো পানিতে বসানো হলেও 38তম স্প্যানের একটি পিলার মাওয়া পারে। মাটিতে পিলার থাকার কারণে স্প্যান নিয়ে ক্রেন আসার জন্য নদীর পাড়ের বড় একটি অংশ কেটে ফেলতে হচ্ছে। দিনরাত 24 ঘন্টা ড্রেজার চালিয়ে সরিয়ে ফেলা হচ্ছে মাটি। একটি নির্দিষ্ট দূরত্ব থেকে স্প্যানবাহী ক্রেন কাজ করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। 38তম স্প্যানটি বসানোর পর বাকি থাকবে আর মাত্র 3টি স্প্যান। এই স্প্যানটি বসানোর মাধ্যমে পদ্মা সেতুর সঙ্গে সংযোগ ঘটবে মাওয়া প্রান্তের, অর্থাৎ কেউ একজন চাইলে হেঁটে মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতুতে উঠতে পারবেন। বাকি থাকবে আর অর্ধ কিলোমিটারেরও কম সেতু দৃশ্যমান করা। চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর মাধ্যমে সে দূরত্ব কমিয়ে আনা হবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কেবলমাত্র অভিজ্ঞতা দিয়েই গত কয়েক দশকে ধোলাইখাল এলাকায় গড়ে উঠেছে হালকা প্রকৌশল শিল্প। গ্রাহকের চাহিদা অনুসারে যে কোনো যন্ত্রাংশ তৈরিতে সক্ষম তারা। আমদানি করা 3-4 কোটি টাকার বিদেশি মেশিন 1 কোটিতেই বানিয়ে চমক দেখালেও পৃষ্ঠপোষকতার অভাবে বাজারে দখল নিতে পারছে না তারা। তবে এই হালকা প্রকৌশল শিল্পকে এগিয়ে নিতে অঞ্চলভিত্তিক পরিকল্পনার কথা বলছে এসএমই ফাউন্ডেশন। মোহাম্মদ শাহিনের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। দেখতে দেখতে নিজের একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এখন যে কোনো কাজ মনে করে আপনি দিলে, স্যাম্পল দিলে কি ড্রয়িং করে দিলে ইংলিশে দেখেই করে ফেলে।
কাগজ কলমের জ্ঞান নেই, ওস্তাদের দীক্ষা আর বছরের পর বছর মেশিনের সঙ্গে সখ্যতা এমন আত্মবিশ্বাসের যোগানদাতা। বুড়িগঙ্গার তীরে ধোলাইখাল এলাকায় কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই বছরের পর বছর বিপ্লব ঘটিয়ে যাচ্ছেন হালকা প্রকৌশল শিল্পের শ্রমিকরা। কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, তৈরি পোশাক, বস্ত্র, গাড়ি, রেলওয়ে সহ বিভিন্ন খাতের যন্ত্র ও যন্ত্রাংশ তৈরি আর মেরামতে এখন সিদ্ধহস্ত তারা। এখানে একমাত্র মুরগি খামারের ফিট মেশিনে তৈরি হয়। বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি পাঁচটা তৈরি করি, ভেঙে গেলে এটা আবার জোড়া দিয়ে দেয়, নতুন তৈরি করি। কেউ বা বছরের পর বছর মেশিনের শব্দ আর পার্টসের সাজ বানাতে বানাতেই এখন কয়েকটা মেশিনের মালিক। কালের ধারায় লেগেছে আধুনিকতার ছাপও। শুধু যন্ত্রাংশ তৈরি করেন তাই নয়, বড় বড় মেশিনও বানিয়ে ফেলছেন অনায়াসে। তাদের ভাষায় মানের দিক থেকে এখন চীনকে ছাপিয়ে কোনো কোনো ক্ষেত্রে ইউরোপকেও টেক্কা দিতে সক্ষম। চায়নার তো লাগে 3 কোটি টাকা, আমাদের তো লাগে 1 কোটি টাকা। 5-7 বছর কাজ করতে পরে একটা মেশিন উঠাইছি। অথচ দক্ষ এসব হাত দিন শেষে বড্ড অসহায়। আমাদের ব্যাংকে বাংলা মেশিন বললে লোন দেয় না, চায়না মেশিন বা জার্মানি মেশিন, তাইওয়ানের মেশিন আনলে তাদের লোন দেয়। টুকটাক রিপেয়ারিং কাজ করি, নতুন কোনো প্রোডাক্ট আমরা ইনভেস্ট করতে পারছি না। তবে কিছুটা আশার বাণী শোনাচ্ছে এসএমই ফাউন্ডেশন। ব্যাপক হারে আমরা আমাদের উদ্যোক্তাদেরকে কাউন্সেলিং আমরা করছি, আমরা আমাদের ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলোকে সেই প্রক্রিয়ার ভিতরে আনার চেষ্টা আমরা করছি। 1947 সালে ভারত বিভাগের পর অবাঙালি উদ্যোক্তাদের মাধ্যমে প্রথমে হালকা প্রকৌশল শিল্পের যাত্রা শুরু হয় ধোলাইখালে। এখানকার গল্পটা ছোট মনে হলেও এর পেছনে রয়েছে গত কয়েক দশকের এক বিপ্লবের ইতিহাস, যে বিপ্লব ধীরে ধীরে গড়ে তুলেছে এই স্বল্প প্রকৌশলী শিল্প খাতকে। দরকার একটু পৃষ্ঠপোষকতা, তাহলেই হয়তো তৈরি পোশাকের মতো এই খাতও সুনাম ছড়াবে। একটাই, মেড ইন বাংলাদেশ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। অনলাইন ক্লাস কিংবা অ্যাসাইনমেন্ট, তাতেও করোনাকালে শিক্ষা ঘাটতি কতটা পোষানো যাবে তা নিয়ে রয়েছে সংশয়। বিশেষজ্ঞরা বলছেন বিকল্প পদ্ধতি খুঁজতে হবে এখনই। তৈরি করতে হবে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের নিবিড় যোগাযোগ। আর চলতি বছরে ধাক্কা সামলাতে আগামী শিক্ষাবর্ষে ছুটি কমানো, শিক্ষা ঘণ্টা বাড়ানো, পরীক্ষার চেয়ে চর্চার উপর গুরুত্ব দেওয়া সহ নানা ধরনের পরিকল্পনা চলছে বলে জানালেন শিক্ষা উপমন্ত্রী। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। আগের সে চেনা কোলাহল নেই, শিক্ষার্থীদের উচ্ছলতায় বহুদিন মুখর হয়নি শ্রেণীকক্ষ। 8 মাসের বেশি সময় ধরে এমন প্রাণহীন সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। করোনায় ঘরবন্দি শিক্ষার্থীদের ক্লাস কেবল অনলাইনে, ইংরেজি মাধ্যমে কোথাও কোথাও হচ্ছে পরীক্ষাও। পরীক্ষা ফিজিক্যালি আমাদের স্কুলে হয়, সেরকমই হচ্ছে অনলাইনে পরীক্ষা, যেন আগে একটু রিভাইজ করার জন্য টাইম দেয়, পরে আমাদেরকে ভিডিও অন রাখতে হয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠানই পড়াশোনার ক্ষতি পুষিয়ে নেয়ার যথাসাধ্য চেষ্টা করছে অনলাইনে। পরীক্ষা না হলেও শুরু হয়েছে অ্যাসাইনমেন্ট জমা নেওয়া। তবে এসবেও চলতি বছরের পাঠ্যসূচি কতটা রপ্ত করা যাবে তা নিয়ে আছে সংশয়। অন্যদিকে বড় একটি অংশ ইন্টারনেট বঞ্চিত, তাই শ্রেণীকক্ষে ফিরতে উদ্গ্রীব সব শিক্ষার্থী। যদি স্কুলটা খোলা থাকতো তাহলে আরো ভালো হতো, তখন সরাসরি স্যারের কাছে প্রশ্ন থাকতো। ক্লাস হইতেছে না, স্কুল বন্ধ, সেরকম ভাবে পড়ালেখা হচ্ছে না। ওরকম মোবাইলও নাই, অনলাইনে ক্লাস করায়ও নেই, এমনি অ্যাসাইনমেন্ট নিচ্ছে। স্কুলের মধ্যে থাকলে যে টিচাররা যেভাবে করে গাইড করতেন আমাদের, যেমনি করে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিতেন, এগুলো আজকাল তো আর বাসায় তেমনভাবে পাওয়া যাচ্ছে না। শেষের দিকে বছরে একটু ডিস্টেন্স মেনটেন করে একটা পরীক্ষা হলে ভালো হয়। শিক্ষায় করোনার ধকল কাটাতে বিকল্প নানা উপায়ে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের যোগাযোগ বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। হয়তো 1 পৃষ্ঠা ফটোকপি, তার মধ্যে যদি লেখা থাকতো যে বাংলা বইয়ের এই অধ্যায়টা পড়তে হবে, এত তারিখের মধ্যে শেষ করতে হবে, তাহলে ছাত্ররা কিন্তু পড়ালেখার মধ্যে থাকতো। এই 1.5 মাস সময় ছাত্রদেরকে এবং অভিভাবকদেরকে নিবিড়ভাবে এই পড়ালেখার কার্যক্রমে সংশ্লিষ্ট করা। আর ঘাটতি পুষিয়ে নিতে আগামী শিক্ষাবর্ষে বেশ কিছু পরিকল্পনার কথা জানালেন শিক্ষা উপমন্ত্রী। বিগত বছরে যেই অংশটা আমাদের পড়াটা মিস হয়ে গেছে, সেখানে তো কিছু কোর লার্নিং আউটকাম ছিল, শিক্ষণফল ছিল। এই শিক্ষণফলগুলোকে আগামী বছরের শিক্ষণফলের সাথে সংযুক্ত করে পড়াতে হবে। ছুটিটাকে তুলে দিতে হবে হয়তোবা, কন্ট্যাক্ট আওয়ার্সটা আছে সেটাকে আরো লম্বা করতে হবে হয়তোবা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কেবল কওমি মাদ্রাসাই ফিরেছে আগের ছন্দে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।
ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে অবশেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নির্মিত হতে যাচ্ছে 100 শয্যার পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা সেন্টার। 150 কোটি টাকা ব্যয়ে কেন্দ্রটি নির্মিত হলে চট্টগ্রাম বিভাগের রোগীদের কমবে দুর্ভোগ। কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তার স্বার্থে বাংকার স্থাপনের মাধ্যমে মেশিন বসিয়ে করা হবে চিকিৎসা কেন্দ্রটি। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চট্টগ্রাম বিভাগের 3 কোটি মানুষের জন্য চট্টগ্রাম মেডিকেলে ক্যান্সার বিভাগ। এখানে প্রতিদিন রোগী আসে 150 থেকে 200-র মতো, অথচ শয্যা আছে মাত্র 40টি। এতে রোগীর চাপের কারণে হিমশিম খেতে হয় ক্যান্সারের চিকিৎসা সেবা দিতে। এমন বাস্তবতায় ক্যান্সার রোগীদের সেবা নিশ্চিত করতে বিভাগের সামনে 30 কাঠা জায়গায় গড়ে তুলতে যাচ্ছে 17 তলা বিশায়িত ক্যান্সার চিকিৎসা কেন্দ্র। বিল্ডিং এতে স্থাপনা দরকার, যেখানে আমরা চিকিৎসা ঠিকমতো দিতে পারবো এবং মাল্টিডিসিপ্লিন অ্যাপ্রোচ হলে ভালো হয়, যেখানে আমরা সব কিছু সুবিধা পাবো। 100 শয্যার এই ক্যান্সার কেন্দ্রে থাকবে অতি গুরুত্বপূর্ণ 4টি রেডিওথেরাপি মেশিন। 3-4 বছর আগে থেকেই প্রস্তাবনাটা রেডি ছিল এবং এখানে জায়গাও নির্ধারণ করা আছে এবং সেই জায়গার এখন অনুমোদিত হয়ে এসছে। এখন শুধু এখানে কার্যক্রম শুরু হওয়ার অপেক্ষায়। হাসপাতালের আঙ্গিনায় হলে রেডিওথেরাপি মেশিনের তেজস্ক্রিয়তার প্রভাব অন্য রোগীদের উপর পড়বে এমন অভিযোগ ঠিক না বলে জানান এই বিশেষজ্ঞ। বাইরেও করলে একটা রেডিয়েশন আপনাকে মনিটরিং করতে হবে, আর বাংকারে থাকলে সাধারণত সমস্যাটা হয় না। তো এইসব আসলে অবান্তর যে আপনার রেডিয়েশন লিকেজ হবেই হবে। প্রতি বছর দেশে ক্যান্সারে মারা যায় 1.5 লাখ মানুষ। ক্যান্সারজনিত মৃত্যুর হার 7.5%। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটদের নেতা হিসেবে আবারও নির্বাচিত হওয়ায় কংগ্রেসের নিম্নকক্ষে নীল শিবির আগের মতোই প্রভাব রাখতে পারবে বলে মনে করছেন দলটির বাঙালি নেতারা। ডোনাল্ড ট্রাম্পের আমলে কাজে ও রাজনৈতিক বিতর্কে নিজের মুনশিয়ানা দেখিয়েছেন ক্যালিফোর্নিয়ার রাজনীতিবিদ পেলোসি। 80 বছর বয়সী হলেও ন্যান্সির বিচক্ষণতার উপর আস্থা রয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনেরও। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। Be in order. The chair asks that all members in the chamber. যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে গত সপ্তাহে আবারও অভিজ্ঞ ন্যান্সি পেলোসিকে বেছে নেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। কোন রকম বিরোধিতা ছাড়াই ভার্চুয়াল ভোটাভুটিতে মনোনীত হন তিনি। জানুয়ারিতে কংগ্রেসের নতুন অধিবেশন শুরুর পর আনুষ্ঠানিকভাবে স্পিকার নির্বাচন নিয়ে ভোট হবে। নিম্নকক্ষে ডেমোক্র্যাটদের দাপট থাকায় ন্যান্সি জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে। The chair asks that all members in the chamber, as well as members and staff throughout the Capitol. ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি হিসেবে 1987 সালে হাউস অব রিপ্রেজেন্টেটিভস এ জায়গা করে নেন ন্যান্সি পেলোসি। ভাইস প্রেসিডেন্টের পর নিম্নকক্ষের স্পিকারও একই অঙ্গরাজ্যের হওয়ায় খুশি হচ্ছেন ক্যালিফোর্নিয়ার অধিবাসীরা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ন্যান্সি পেলোসি প্রথম কোন নারী যিনি স্পিকার হিসেবে কাজ করছেন। 2019 সাল থেকে মার্কিন প্রতিনিধি পরিষদে 52তম স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বাবার হাত ধরে রাজনীতিতে আসেন তিনি। জর্জ ডব্লিউ বুশের সময় ইরাক যুদ্ধের বিরোধিতা করে প্রথম আলোচনায় আসেন পেলোসি। পেলোসির জন্ম 1940 সালের 26 মার্চ মেরিল্যান্ডের বাল্টিমোর শহরে। তার বাবা মা দুজনেই ইটালিয়ান বংশোদ্ভূত। ইটালিয়ান আমেরিকান পরিবারের সন্তান হওয়ায় অভিবাসীদের দুঃখ বোঝেন 80 বছর বয়সী এই নারী নেত্রী। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে জুনিয়র ট্রাম্প করোনায় আক্রান্ত হয়েছেন। মার্কিন গণমাধ্যম সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত মুখপাত্র। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি সব ধরনের বিধিনিষেধ মেনে চলছেন বলেও জানিয়েছেন ওই মুখপাত্র। এর মধ্যে জুনিয়র ট্রাম্প আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া, তাদের ছোট ছেলে সহ হোয়াইট হাউসের বেশ কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর জুনিয়র ট্রাম্প করোনায় আক্রান্ত হলেন। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং আজ পদ্মা সেতুতে 38তম স্প্যান বসানোর কাজ শুরু। সংযুক্ত হবে মাওয়া প্রান্তের সঙ্গে। ডিসেম্বরের মধ্যে বসবে সবশেষ 3টি। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।